সার্জন কখনোই চাবে না যে আমার রোগীটা আমার হাতে মারা যাক। তার পপুলারিটি ডিপেন্ডই করে কত রোগী তার হাতে বাঁচলো। তো সেই অবস্থায় যদি সে মারা যায়, এই মৃত্যু কখনোই চিকিৎসা অবহেলা বা মেডিকেল নেগলিজেন্সের আওতায় পড়বে না। কারণ পেনাল কোডের কিছু সেকশন আছে, 2টা 80 অথবা 81, যেখানে ডাক্তাররা দায়মুক্ত। সাংবাদিকরা এমনভাবে সংবাদ পরিবেশন করে, সেই পরিবেশনের মধ্যে তাদের কাটতির ব্যাপারটাই মুখ্য থাকে, ডাক্তার বা রোগী মুখ্য নয়। বাংলাদেশের যে আইনগুলো রয়েছে সেখানে একজন রোগীর জন্য চিকিৎসায় অবহেলা হলে ক্ষতিপূরণের নিয়ম কি? একজন ডাক্তারকে বিএমডিসির অনুমতি ছাড়া, বিএমডিসিকে জানানো ছাড়া অ্যারেস্ট করাই যাবে না। বাংলাদেশের রোগীদের একটি সাধারণ অভিযোগ, চিকিৎসকরা তাদের কথা ঠিকভাবে শোনেননি কিংবা তাকে যথেষ্ট পরিমাণে সময় দেননি, কিংবা কখনো কখনো এমনটিও শোনা যায় যে তার চিকিৎসায় ভুল হয়েছে। কখনো কখনো এই জিনিসটিকে আমরা মেডিকেল নেগলিজেন্স বা চিকিৎসায় অবহেলা বলে থাকি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা স্বাগত জানাচ্ছি মিডিয়া ভয়েসের বিশেষ পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার AKM জিয়াউল হক, সহকারী অধ্যাপক, ভাস্কুলার সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ। আজ আমরা কথা বলছি স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আজকের বিষয় চিকিৎসায় অবহেলা, বাংলাদেশের বর্তমান অবস্থা এবং করণীয়। বাংলাদেশের স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আজ আমাদের সাথে কথা বলবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী এবং বিশিষ্ট জনস্বাস্থ্য গবেষক অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। ম্যাম, আপনি অনেকদিন থেকে এ বিষয় নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশ ল কমিশনের রিসার্চার হিসেবেও ছিলেন। আপনি কি আমাদেরকে বলবেন যে মেডিকেল নেগলিজেন্স বা চিকিৎসা অবহেলা কি? জি, আমি চেষ্টা করছি বলতে। আমি আসলে 2013 সালে গবেষক হিসেবে জয়েন করেছিলাম, 2016 পর্যন্ত নিয়মিত গবেষক হিসেবে ছিলাম। পরবর্তীতে আমি 2021-22 সাল করোনাকালীন পরবর্তী বছর পর্যন্ত আমি অনারারি কাজ করে গেছি। তো চিকিৎসা অবহেলা বলতে আমার কাছে যেটা বোঝায় যে একজন চিকিৎসকের বা একজন চিকিৎসক সেবাদানকারী প্রত্যেকটি লোকের দায়িত্ব ছিল সেই কাজটি করার, সম্মানের সঙ্গে একজন রোগীকে অ্যাড্রেস করার, কিন্তু কোনো জায়গায় কোনো ব্যত্যয় হয়েছে তখনই মেডিকেল নেগলিজেন্সটা ব্যাপারটা আসে আর কি। এটাকেই বোধহয় আমি মনে করি যে মেডিকেল নেগলিজেন্স। একটা কাজ করার জন্য ডিউটি করার সময় থাকার দরকার থাকে, সেই সময় সে ছিল না। একটা নির্দিষ্ট পরিমাণ ইনফর্ম কনসেন্ট নিয়ে তার কাজটা করা দরকার ছিল রোগীর, সেটা সে ঠিক মতো করেনি। মানে এই ধরনের ছোট ছোট ইস্যুসগুলো যেগুলি তার করার কথা ছিল, তার দায়িত্ব ছিল, কিন্তু সে করেনি, এটাই মেডিকেল নেগলিজেন্স। জি, ধন্যবাদ। আমরা প্রায়শই এই অভিযোগগুলো শুনতে পাই, মিডিয়া তো এই বিষয়গুলো আসে। প্রকৃত অবস্থা আসলে কি বাংলাদেশের? আমার এটা সবচেয়ে দুঃখ আমার কাছে যে আমরা যারা সাংবাদিকরা আছে, আমি যেমন একজন আইন পেশায় এসেছি অনেক পরে, আমার 27 বছরের অভিজ্ঞতা জনস্বাস্থ্য নিয়ে। আমরা যখন কোনো কথা বলি, আমি যেহেতু ডাক্তার না, আমি কিন্তু শুধু ইনফরমেশনটা দিয়ে বলি ডাক্তারের সাথে কথা বলো, বিকজ টেকনিক্যাল ব্যাপারগুলো যা 5 বছর ধরে একটা ডাক্তার জেনেছে যেভাবে, আমার পক্ষে তো সেভাবে জানা সম্ভব না। আমি হয়তো পাবলিক হেলথে পড়াশোনা করেছি জাস্ট 1 ইয়ার। তো সাংবাদিকরা এমনভাবে সংবাদ পরিবেশন করে, সেই পরিবেশনের মধ্যে তাদের কাটতির ব্যাপারটাই মুখ্য থাকে, ডাক্তার বা রোগী মুখ্য নয়। এই জায়গাটায় ডাক্তার, একজন সাংবাদিককে অনেক সংবেদনশীল হতে হবে, রোগীর ক্ষেত্রেও ডাক্তারের ক্ষেত্রেও। তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা একটা জায়গায় এসে পৌঁছাবে। আমরা তো অনেক রোগী, সেই তুলনায় অনেক অপ্রতুল ডাক্তার, এই সীমাবদ্ধতার মধ্যে কাজ করছে। সো এই কাজগুলো যেন আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং আমাদের লেখায় যেন, সেই লেখনীতে যেন সত্যিকার অর্থে যদি কোনো সমস্যা থাকে সেটা উঠে আসে এবং সুপারিশমূলক যেন হয় ব্যাপারগুলি। সো আমি এইভাবে দেখি বিষয়গুলো। জি, ধন্যবাদ। একজন রোগী মনে করতেই পারেন যে আসলে তার চিকিৎসায় অবহেলা হয়েছে। মনে করেন যে একজন মুমূর্ষু রোগী হাসপাতালে নিয়ে আসলো এবং তার রোগী মারা গেলেন, কিংবা একটা ইনকিউরেবল ডিজিজ, ক্যান্সারের মতো একটি রোগ যেগুলো ভালো হয় না। তাহলে আসলে একজন রোগী কখন মনে করতে পারেন, কোন কোন ক্ষেত্রে একজন রোগী মনে করার সুযোগ রয়েছে যে আসলে তার চিকিৎসায় অবহেলা হয়েছে? এই বিষয়টাও আমার কাছে, আমি নিজেও মনে হয় যে আমরা রোগী হিসেবে বা একজন মানুষ হিসেবে বা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সচেতন না। আমাদেরকে ওইভাবে সচেতন করে গড়েই উঠায় নাই। তো আমরা যদি সচেতন হতাম যে এই জায়গাটায় আমার মৃত্যুর সম্ভাবনা আছে, আইদার আমি অপারেশনের ভিতর দিয়ে যাবো, নাহলে যাব না। হয় কি, একটা মেডিকেলের যে ডাক্তার, সে 5 বছর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ডাক্তার হয়েছে, তারপরে সার্জন হয়েছে, তার আসলে সময় নাই। সে এত রোগী দেখে, হয়তো ওইভাবে বুঝাই না যে এইটার পরে মরে যাওয়ার সম্ভাবনা এত %, মরে গেলে কিন্তু এই ইনফর্ম কনসেন্টটা জরুরি, আপনি দিয়ে রাখেন, মারা যেতেই পারে, বেঁচে থাকলে আল্লাহ ভরসা। তো এইভাবে যদি একটা রোগীকে সচেতন করা হয় এবং রোগীর পরিবারকে, আমার মনে হয় মানুষ যতই মূর্খ হোক, আদর করে বোঝালে বুঝবে। জি, না ধন্যবাদ, আমি চমৎকার বলছিলেন। একজন রোগী যদি মনে করেন যে তার চিকিৎসায় অবহেলা হয়েছে, তাহলে তার পরবর্তী ধাপ বা তার পরবর্তী করণীয় কি হওয়া উচিত? আচ্ছা, অনেক ক্ষেত্রে যেটা সত্যি যে অনেক ডাক্তাররা আমরা দেখেছি, আমরা যেহেতু আমি আইন পেশায় আছি,
ডাক্তারদের অবহেলা আছে। ডাক্তাররা অনেক সময় অনেক গ্রিডি হয়ে গেছে, তারা শুধু টাকা টাকা টাকা, এবং খুব দেখা যায় যে একটা রোগীকে যেভাবে সাপোর্টটা দেওয়া দরকার সেই সাপোর্টটা দেয় না, এক গাদা ডায়াগনোসিস দিয়ে রাখে, অবহেলা যেই সময় যেই টাইমলি যেই ডায়াগনোসিসটা করে সেই ট্রিটমেন্টে চলে যাবে সেটাতে অবহেলা হয়, দেরিতে করে, রোগীটা আর বাঁচে না। তো যখন আপনার রিপোর্ট বোঝা যায়, এবং আপনাদের যখন ওই রিপোর্টগুলো তো এমন একটা বোর্ডে পাঠানো হয় যারা ডাক্তার, তারা দেখেন, তারাই বলতে পারে যে এখানে অবহেলা হয়েছে কিনা। অনেক টেস্ট আছে তো, পাঞ্জাবে বলেন, পাকিস্তানে বলেন, ইন্ডিয়াতে বলেন, যে টেস্টের মধ্যে বোঝা যায় যে এই ডাক্তারই অবহেলা করেছে। এটার জন্য আমি হয়তো সাধারণ নাগরিক, আমি বুঝবো না, কিন্তু এই রিপোর্টসগুলো থাকলে ইজিলি বোঝা যাবে যে সেই ডাক্তার অবহেলা করেছে কিনা। করলে আপনার যথাযোগ্য কোর্ট আছে, সিভিল কোর্টে আপনি ক্ষতিপূরণ দায়ের করতে পারেন দেওয়ানি আদালতে। আপনি যদি টর্ট আইনের মধ্যে দিয়ে যান সেটাও আপনি অ্যাপিল করতে পারেন, ভোক্তা অধিকারের ব্যাপারগুলো আছে সেখানেও করতে পারেন, স্ট্রেট আপনি রিটও করতে পারেন সুপ্রিম কোর্টে ডিরেক্ট। জি, তো তাহলে একজন রোগী যখন মনে করছেন যে তার চিকিৎসা অবহেলা হয়েছে, সে রোগী হতে পারে বা রোগীর আত্মীয় স্বজন হতে পারেন, তাহলে তাদের আসলে কি প্রমাণ প্রয়োজন, ডকুমেন্ট প্রয়োজন? সব ডকুমেন্টস ডে 1 থেকে শুরু করে একদম যেই দিন থেকে সে মনে করলো যে রোগী এই ডাক্তারের বিরুদ্ধে আমি মামলা করব, তো তার সমস্ত ডকুমেন্টস, সে যেখান থেকে এন্ট্রি নিল, যতগুলো টেস্ট দেওয়া হলো, টেস্টের পরে কি ওষুধগুলো দেওয়া হলো, কোনো অপারেশন করলে সে অপারেশনের পরে ডায়াগনোসিস যে রিপোর্টটা দেওয়া হলো, কোনো তথ্য গোপন করেছিল কিনা, এই ফর দ্য টাইমিং, তাকে ওয়েট করিয়ে দেখে এদিকে রোগী মারা গেছে, এরকম অনেক কিছু হয়। তো এই জিনিসগুলো তো একদম ডকুমেন্টেড থাকে। যখন যে হাসপাতালে যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, যেই পেশেন্টকে নিয়ে, ওই রোগীর আত্মীয় যতই মূর্খ হোক না কেন, সে কিন্তু পুরা বিষয়টা বুঝতে পারে। তো সেই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা থাকতে হবে। মানে আমি মুখ দিয়ে যেটা বলবো, ইট শুড বি ডকুমেন্টেড। শুধু বললাম ডাক্তার অবহেলা করছে, এইভাবে হবে না, এইভাবে হবে না। তাহলে প্রেসক্রিপশন, পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট এবং আদার ডকুমেন্টস তার হাতে আছে, সবই তাকে, ইভেন যদি বলে যে এই টেস্টটা করাতে হবে, টেস্টটা যদি এখনই করাতো, আজকে রাতের মধ্যে যদি রিপোর্টটা পেতো, রাতে যদি বুঝতে পারতো কি করতে হবে, সেটা 2 দিন ধরে করলো না, ডাক্তার অবহেলা করলো। এই জায়গাগুলো তো করা যাবে না। একটা ডাক্তার তো বুঝতেই পারবে এই মরণাপন্ন রোগী, একে কত তাড়াতাড়ি অ্যাড্রেস করলে একটু হলো বাঁচার সম্ভাবনা আছে। যে মৃত্যু পথযাত্রী, তাকে তো ডাক্তার শুধু সেবাই দিতে পারে, মানে ডাক্তার তো তাকে বাঁচিয়ে রাখতে পারে না। সেক্ষেত্রে একজন রোগী কার কাছে যাবে তার অভিযোগগুলো নিয়ে বাংলাদেশে? প্রথমত তো এখন যেটা আমরা চেষ্টা করেছি, আমরা যখন কাজ করেছি গবেষণায়, যে প্রথম অভিযোগ করবে বিএমডিসিতে লিখিত অভিযোগ করবে, কিছুদিন দেখবে সেই রোগী যদি বিএমডিসি অ্যাড্রেস না করে বা বিএমডিসি না হতে পারে, সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো বললাম আপনার, দেওয়ানি আদালতে মামলা করতে পারে, ভোক্তা অধিকার আইন অনুযায়ী করতে পারে, এবং রিট করতে পারে। সেটা একজন ডাক্তার একটা তো আপনার জাস্টিস ডিমান্ড নোটিশ পাঠিয়ে দেয় একটা ডাক্তারের কাছে যে আপনি এই করেছেন। এখন সে যদি তখন বাইরে এসে মীমাংসা করতে চায়, বাইরেই মীমাংসা হতে পারে যে ভাই আমার এই ভুলটা হয়েছে, আমি কম্পেনসেশন দিতে চাই, আই এম রেডি টু কম্পেনসেট, বাইরে শেষ হয়ে গেল ব্যাপারটা। এটা হলে সবচেয়ে ভালো হয়, কারণ একটা রোগী, একটা ডাক্তারও মানুষ, একটা রোগীও মানুষ, এগুলো নিয়ে মামলা মোকদ্দমা চলতেই থাকে, এবং এগুলোতে অনেক হ্যারাসমেন্ট হয় সবাইরই। তো আমার কাছে মনে হয় যে যেখানে স্ট্যাবলিশড অবহেলা হয়েছে, সেখানে যত তাড়াতাড়ি সম্ভব একটা কম্পেনসেশনের মধ্যে দিয়ে, যদি নেগোসিয়েশনের মাধ্যমে, মেডিয়েশনের মাধ্যমে কোর্টের বাইরে সেটেল হয়ে যায়, আমি একজন অ্যাক্রিডিয়েটেড মেডিয়েটর বাংলাদেশের, তো আমি চাবো যে কোর্টের বাইরেই এটা সমাধান হোক। ডাক্তার যদি বুঝতে পারে যে কোর্টে গেলে তো কোটি কোটি টাকার নিচে তো ক্ষতিপূরণ কোনো আইনজীবী ফাইল করে না, হ্যাঁ, কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ চায়। সো ইটস বেটার যে মেডিয়েশনের মাধ্যমে বাইরে মীমাংসা করে সমাধানে এগিয়ে যাওয়া। জি, তাহলে বাংলাদেশে যে আইনগুলো আছে, বিএমডিসির যে আইনগুলো রয়েছে, সেগুলো আসলে যথেষ্ট কিনা? বিএমডিসির আইনটা আমি তো তখন পড়েছি, এখন আমার অতটা ক্লিয়ার না। তবে আমার কাছে মনে হয়েছে যে বিএমডিসি যখন তৈরি হয়েছিল 8টা পাবলিক হসপিটালস ছিল বিভাগে। বিএমডিসি ল তো 2010 সালে এস্টাবলিশ করা হয়েছে, সেটাই আছে, কিন্তু ওই যে জনবল, ওই যে ইনফ্রাস্ট্রাকচার, ওই যে মানে আপনার 8টা বিভাগের যে পাবলিক হসপিটালস গুলো ছিল তখন যখন করেছে, ওইটাকে সমৃদ্ধ করেনি। একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনার তো জনবল বাড়াতে হবে, আপনার কাজ করতে হবে, মানে ওই জায়গাটাই বসে আছে। এত প্রাইভেট ইউনিভার্সিটিজ হয়েছে, কলেজ হয়েছে, মেডিকেল কলেজেস, এতগুলা কলেজ, এতগুলা আরো পাবলিক হসপিটালস হয়েছে, মেডিকেল কলেজ, হাসপাতাল হয়েছে। তো এগুলিকে অ্যাড্রেস করতে গেলে তো জনবল বাড়াতে হবে। জনবল বাড়ালে আমার মনে হয় বিএমডিসি অনেক অ্যাপ্রোপ্রিয়েট একটা এজেন্সি, মানে ইনস্টিটিউট। আমার কাছে মনে হয় যে কাউন্সিল যে আপনার ডাক্তারদের এই ব্যাপারগুলা খুবই মানে নখদর্পণে রাখবে এবং দেখবে। সাধারণত রোগীরা ঢালাওভাবে বলে থাকেন চিকিৎসায় অবহেলা হয়েছে,
কিন্তু আপনি একজন বিজ্ঞ আইনজীবী, আপনি আসলে কি মনে করেন যে এটা কি একজনকে শুধু চিকিৎসককে অভিযুক্ত করার বিষয়, নাকি আসলে এখানে আরো অনেক উপাদান রয়েছে? আমি তো একজন আইনজীবী। আমাদের যখন আপনার এই গবেষণাটা হচ্ছিল আইন কমিশনে, এই গবেষণার মূল টাইটেল ছিল ডাক্তারি অবহেলা। জি জি। তো যেহেতু আমার ফ্যামিলিতে অনেক ডক্টরস আছে, আমি প্রথমেই বলেছি চেয়ারম্যান মহোদয়কে এই নামটা যদি পরিবর্তন না করেন তাহলে আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না, কারণ আমার পরিবার থেকে বলবে ও আইনজীবী হয়েছে, ও এখন ডাক্তারদের পিছনে লাগছে। তো আমি বলছি যে এটাকে ডাক্তারি অবহেলা বাদ দিয়ে চিকিৎসায় অবহেলা দেন, কারণ একটা চিকিৎসায় একদম একটা ওয়ার্ড বয় থেকে শুরু করে যে রিসিভ করবে আপনাকে, রিসেপশনিস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ দি সার্ভিস প্রোভাইডার অফ দি মেডিকেল সেক্টর। তাদের যে কোনো কারো অবহেলায় একটা সমস্যা হতে পারে। ডাক্তার তো একটা সবার শেষে আসে, নার্স আছে, মিডওয়াইফ আছে, অনেক কিছু আছে, বুয়া আছে, খালা আছে, মানে একটা মেডিকেল সেক্টর চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আছে, সেই ইনস্টিটিউট ইটসেলফ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, যে ডেস্কে বসে আছে ম্যানেজার সে আছে। কত রকম অবহেলা হতে পারে। একটা রোগী যখন আসে তখন তো সে মানসিকভাবে বিধ্বস্ত থাকে, তার সাথে একটা খারাপ ব্যবহার করলেও সে বিরক্ত হয়ে যেতে পারে, এবং তার সাথে যে আত্মীয় স্বজন থাকে তারা আরো বিরক্ত হয়, কারণ তারা অনেক দূর থেকে জার্নি করে আসে একটা রোগীকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় বসাবে, চিকিৎসা দিবে, উন্মুখ হয়ে থাকে। সেই সময় কারো কিছু অবহেলাই তাদের কাছে অনেক কঠিন এবং অনেক কঠোর মনে হয়। তো এখানে তো প্রত্যেকেই দায়ী থাকতে পারে, যার দ্বারা অবহেলা হবে সেই দায়ী হবে। এই সকল ক্ষেত্রে হাসপাতালকে অভিযুক্ত করা যায় কিনা, বা হাসপাতালে যারা স্টাফ রয়েছে আদার দেন ডাক্তার? অবশ্যই অবশ্যই, যার দ্বারা অবহেলা, আমি তো বললামই, যে ব্যক্তিটি দ্বারা একজন রোগী ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি সত্যিকার ভাবে সে প্রমাণ করতে পারে যে এই ব্যক্তিটার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি উইথ ডকুমেন্টস, সেই দায়ী হবে। এইটা চিকিৎসা সেবা দানকারী ইচ অ্যান্ড এভরি ওয়ান। তাহলে আমরা বলছি যে একটি চিকিৎসা ব্যবস্থায় সবসময় একজন চিকিৎসককে দায়ী করা যায় না, কিন্তু আমরা যেটি জানি যে আমরা একটু আগে আলাপ করছিলাম যে কখনো কখনো কিছু ফলাফল থাকে অনাকাঙ্ক্ষিত, আমরা চাইনি কিন্তু সেটি বাস্তবে ঘটে যায়। তো এই সকল ক্ষেত্রে আইন বিভাগ থেকে বা আইনের চোখে এই দুটোকে আপনারা কীভাবে পার্থক্য করেন? মানে আমি বলতে চাচ্ছি যে চিকিৎসায় ত্রুটি এবং অনাকাঙ্ক্ষিত ফলাফল, এই দুটোকে আসলে আইনিভাবে কীভাবে পার্থক্য করা যায়? আচ্ছা, যেটা টার্মগুলো আমার মনে হয় এরকম যে মেডিকেল নেগলিজেন্স আর একটা ক্লিনিক্যাল নেগলিজেন্স। হ্যাঁ, তো মেডিকেল নেগলিজেন্সের কারণে আপনি দায়ী হবেন, কারণ ওইটা আপনার দায়িত্ব ছিল কাজটা করার, আপনি করেননি, সেই জন্য আপনি রোগী মেডিকেল নেগলিজেন্সের শিকার হয়েছে। আর ক্লিনিক্যাল নেগলিজেন্স হচ্ছে যখন আপনি একটা অপারেশন থিয়েটারে একটা রোগী মারা যায়, একটা সার্জন কখনোই চাবে না যে আমার রোগীটা আমার হাতে মারা যাক, তার পপুলারিটি ডিপেন্ডই করে কত রোগী তার হাতে বাঁচলো। তো সেই অবস্থায় যদি সে মারা যায়, এই মৃত্যু কখনোই চিকিৎসা অবহেলা বা মেডিকেল নেগলিজেন্সের আওতায় পড়বে না, কারণ পেনাল কোডের কিছু সেকশন আছে, 2টা 80 অথবা 81, যেখানে ডাক্তাররা দায়মুক্ত এইসব জায়গায়। তো এই দায়মুক্তি তো ডাক্তারদের না থাকলে ডাক্তাররা কাজ করতে ভয় পাবে, যে আমার হাতে অপারেশন করতেছে, মারা যাবে, ভাই আমি করব না। অথচ বাঁচার চান্সও 100%, মরে যাওয়ার চান্স 99%। সো এই জায়গাটা একজন ডাক্তার দায়মুক্তি আছে। একজন রোগী যদি একজন চিকিৎসকের প্রতি অভিযোগ করেন যে চিকিৎসায় অবহেলা হয়েছে এবং মামলা করেন, এই ক্ষেত্রে একজন চিকিৎসক কিভাবে নিজেকে দায়মুক্ত করতে পারেন, বা তার জন্য কি আইনি পদক্ষেপ রয়েছে? এই জিনিসগুলো আসলে অ্যাড্রেস করা দরকার ইমিডিয়েটলি। বাংলাদেশে তো কোনো আইন নাই, আপনার প্রমাণিত হতে হবে তো, হ্যাঁ, যে এই ব্যক্তি দ্বারা আমি অবহেলিত হয়েছি, তো এই প্রমাণের জায়গাটার জন্য সময় দিতে হবে। পুলিশ যেন কোনোভাবেই কোনো ডাক্তারকে, আমাকে যদি আমি আইনজীবী হই, আমার কারণে যদি কারো কোনো ক্ষতি হয়, আমাকে এসে যদি হ্যান্ডকাফ পড়ায়, এটা কি পারবে? তো একজন ডাক্তার শারীরিক রক্ষা করছে, একজন আইনজীবী হচ্ছে জমি জমা এবং একজন ক্রিমিনালকে রক্ষা করছে, তার ক্রিমিনাল প্র্যাকটিসে যখন সে ধরা পড়ে তাকে একটা ভালো জীবন দানের জন্য তাকে জামিনের ব্যবস্থা করছে। তো দুইজনই মানুষ নিয়েই কাজ করছে। তো আমরা কি কখনো চাবো যে আমাদের কোনো কারণে কিছু হলো আর একজন এসে ধরে নিয়ে গেল? এটা তো আসলে হয় না। প্রমাণিত থাকতে হবে প্রতিটা বিষয়ে, এবং এটার জন্য সুরক্ষা আইন হইতে হবে, ডাক্তার সুরক্ষা আইন, এবং একজন রোগীকেও যেন একটা ডাক্তার উল্টাপাল্টা ভাবে ট্রিটমেন্ট না দেয়, যেন রোগী সুরক্ষা আইনও থাকতে হবে। এবং যেই প্রতিষ্ঠানে এই ঘটনাগুলো ঘটছে সেই প্রতিষ্ঠানে যেন রোগীর আত্মীয় স্বজন মারামারি হাঁটাপাটি করতে গিয়ে যেন ভাঙাচোরা না করে এবং কোনো যেন ক্ষতি না হয়, কারণ একটা প্রতিষ্ঠান তো একটা স্থায়ী ব্যাপার, তার জিনিসপত্র ক্ষতি হলে তো অনেক ক্ষয়ক্ষতি, টাকা পয়সার ব্যাপার। সো এই প্রত্যেকটা জিনিসের সুরক্ষা দরকার এবং এটা আইন দ্বারা রক্ষা করা দরকার, এবং আইন সকলের জন্য সমান। আইন একটা গরিব মানুষের জন্য যেই দায়িত্ব নিয়ে সেই আইনটা তৈরি হবে, একজন প্রফেসরের জন্যও তাই, একজন প্রধানমন্ত্রীর জন্যও তাই। আইন সকলের জন্য সমান এবং এটা সংবিধান দ্বারা স্ট্যাবলিশ করা আছে এই কথাগুলা।
জি, চমৎকার বলছিলেন। বাংলাদেশের যে আইনগুলো রয়েছে সেখানে একজন রোগীর জন্য চিকিৎসায় অবহেলা হলে ক্ষতিপূরণের নিয়ম কি, এবং ক্ষতিপূরণ যদি হয়েই থাকে সেটি কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে? আচ্ছা, আমি যেটা বললাম আপনাকে যে এই যে মাঝখানে একটা আপনার ইউনাইটেড হসপিটালে একটা পুড়ে গিয়েছিল কিছু কিছু রোগী, তো তখন কি করলো, বাইরে এসে মেডিয়েশন করে মেডিয়েশনের মাধ্যমে কম্পেনসেশন দিয়ে দিল। দুই একজন কিন্তু কম্পেনসেশনটা নিতে রাজি হয় নাই, তারা মামলা করেছে। সো আপনারা যেটা বললাম, কম্পেনসেশন ইজ দ্য বেস্ট আমার কাছে মনে হয়েছে ওয়ে টু মিটিগেট দিস প্রবলেম। কারণ আউটসাইড কোর্ট আপনারা রোগীকে ক্ষতিপূরণ দিয়ে দিল, ক্ষতিপূরণ নিয়ে রোগী যদি সন্তুষ্ট থাকে ফাইন, রোগী আর মামলা টামলা করলো না। আর যদি রোগী সেটাতেও সন্তুষ্ট না থাকে, রোগীর ডিমান্ড যদি আরো বেশি থাকে এবং রোগী যদি আইনজীবী ধরে, আইনজীবী ধরলেই মানে আপনি বুঝতে পারছেন আইনজীবীকে একটা পেমেন্ট দিতে হবে, সেই পেমেন্টটাও তো রাখতে হবে ক্ষতিপূরণের মধ্যে। সো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। জি, ধন্যবাদ। আমরা রোগীদের কথা বলছিলাম, রোগীদের চিকিৎসা অবহেলার কথা বলছিলাম। তাহলে মোটা দাগে একজন রোগীর মৌলিক অধিকার কি কি? একজন রোগীর প্রথম মৌলিক অধিকার তার ডাক্তার এবং তার নার্স এবং তার এভরিওয়ান তার সাথে ভালো ব্যবহার করবে, কারণ সে অসুস্থ শরীর নিয়ে সেই জায়গায় প্রবেশ করেছে। তার মানসিক কোনো যেন এমনিতেই সে অসুস্থ শারীরিকভাবে, তাকে যেন কোনোভাবে মানসিকভাবে পীড়ন না করা হয়, ব্যবহার দ্বারা, টাকা পয়সা দ্বারা, সবকিছু দ্বারা। অনেক গরিব হলে যথেষ্ট চেষ্টা করতে হবে তাকে যতটুকু কম টাকায় সম্ভব তাকে চিকিৎসা সেবা দেওয়া। এটা অনেক মানবিক ব্যাপার। আগেকার আমলের ডাক্তাররা তো ওইভাবে টাকা চেতেও লজ্জা পেত। তো এখন সবচেয়ে মৌলিক যেটা চাহিদা একজন রোগীর, যে আমার সাথে ভালো ব্যবহার করবে এবং আমাকে যত কম টেস্ট দিয়ে আমার চিকিৎসাটা সেবাটা দিতে পারে সেটা দেখবে, এবং আরো এরকম অনেক কিছু আছে। তো সবচেয়ে আমার কাছে মূলত মনে হয় যে একজন ডাক্তার যদি খুব ভালো ব্যবহার করে তাতেই রোগীর অর্ধেক রোগ শুকায়, মানে ভালো হয়ে যায়। হ্যাঁ, ভালো ফিল করে সে, এবং ভালো ফিল করলে মানে ভালো সুস্থতার দিকে আগালো সে। জি, ধন্যবাদ। রোগীদের চিকিৎসায় অবহেলার যে বিষয়টি, তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইনফর্মড কনসেন্ট, অর্থাৎ রোগীকে জানানো। এই বিষয়টিকে আপনি বলবেন যে এটির আইনি গুরুত্ব কি, বা এটা রোগীর জন্য বা এটা কতটুকু গুরুত্ব রাখে? এটা তো মারাত্মক একটা বিষয়। জি, এই ইনফর্ম কনসেন্ট অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, এই দুইটা রোগীর মান আপনাকে দিতেই হবে। রোগী যদি মনে করে যে না আমি এটা করব না, তাহলে আপনি অপারেশন করতে পারেন না। আপনি যদি অপারেশন টেবিলে ঢুকেও ওপেন করার পরও দেখেন যে আপনি একটা কিছু বার করে দিতে চাচ্ছেন বিকজ ইট উইল বি হার্মফুল, আপনি তার পরিবারের আত্মীয় স্বজনকে ডাকেন যে আমি গিয়ে এটা দেখলাম এই অবস্থা, নাহলে কিন্তু রোগীর খারাপ অবস্থা হয়ে যাবে, আমাকে অনুমতি দেন, সাইন কোড পাঠাই দিবেন যে আমি এটা এখন কেটে ফেলে দিব। পরে বলতে পারবেন না আল্ট্রাসাউন্ড করার পরে বা এই ভিতরে এটা ছিল এটা নাই কেন। সো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাটার আগে আপনার ইনফর্ম কনসেন্ট ইজ মাস্ট। এবং রোগী যদি মনে করে যে তার যে রোগ এটা বাইরে কাউকে বলবেন না, সে না বলা পর্যন্ত এই কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করতে হবে। এই দুইটা ইজ মাস্ট ফর সার্ভিস প্রোভাইডারদের, হেলথ সার্ভিস প্রোভাইডারদের জন্য। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন, যে কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ গোপনীয়তার অধিকার, তথ্য সংরক্ষণের অধিকার। একজন চিকিৎসককে যদি আদালতে রোগীর ব্যাপারে তথ্য দিতে বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে তথ্য যে ফাঁস হয়ে যায়, বা সেই ক্ষেত্রে করণীয় কি? না, আপনি যখন বিচার বিভাগে যাবেন, বিচার বিভাগ তো আপনার ফোনে কি আছে, আপনার নামে মামলা চলতেছে, আপনাকে গ্রামীণে বললো যে ফোনের 1 বছরে যত কথা বলছে আপনি লিস্ট পাঠান, তারা পাঠাতে বাধ্য। সেটা তো মামলায় গেল। মামলার আগ পর্যন্ত আপনি গোপনীয়তা রক্ষা করবেন, মামলা তো অন্য জিনিস। এমনি নর্মালি একজন ডক্টর বা একজন সেবা দানকারী প্রতিষ্ঠান একটা রোগীর কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করবে। সে আগ বাড়িয়ে একজন বিজনেসম্যান আনলো, টাকা দিলাম আর তার সম্পর্কে বলে দিলাম আর পেপার পত্রিকা এরকম বড় করে ছাপিয়ে দিল, এটা খুবই অন্যায়। তাহলে রোগীর তথ্যের গোপনীয়তার জায়গাটা, এই জায়গাটা আমাদেরকে মেনটেন করতে হবে। হ্যাঁ, বিচারিক ব্যাপার যখন গেল, বিচার বিভাগ থেকে একটা চিঠি যাওয়া মানে আপনাকে তো you have to provide all the informations which is মানে in your stock। সেটা তো ডিফারেন্ট জিনিস। কিন্তু অনেক সময় আসে সাংবাদিকরা আননেসেসারিলি বিরাট বড় করে পত্রিকায় ছাপায় টাপায় একাকার অবস্থা, তাদেরকে তো আপনার দেওয়ার অধিকার নাই। তাহলে যে সাংবাদিকরা যে নিউজগুলো করছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগী তার নিজের রোগের তথ্য বা চিকিৎসার তথ্য দিচ্ছে সাংবাদিকদেরকে, এবং চিকিৎসক তাকে কি চিকিৎসা সেবা দিয়েছে সেটিও পত্রিকায় সবিস্তারে আসছে। এই ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা যে লঙ্ঘন হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা তো শুধু আমাদের এখন কি মাথা চুল ছেঁড়া বাকি, কারণ আপনি একজন অফেন্ডার হোক বা ভিকটিম হোক, আপনি ঠাস করে তার ছবি দিতে পারেন না। কিন্তু আমাদের সাংবাদিক সেবা ব্যবস্থা এমন যে ঘরে বসে বসে আমার মাও বলে অমুকের অমুক হয়েছে, তমুকের তমুক হয়েছে, বিকজ অল আর
ডকুমেন্টেড অ্যান্ড পাবলিশড থ্রু ইউটিউব অর অন এনি চ্যানেলস। তো এইগুলি তো আসলে খুবই অন্যায়, মানে আমরা আসলে নৈতিকতার অভাবটা আমাদের মধ্যে আছে, সেটা প্রত্যেকটা সেক্টরে। এই নৈতিকতা বোধটা তৈরি করতে হবে, এবং আমার কাছে মনে হয় যে স্বাস্থ্যসেবা আইনের যদি আইন করে নৈতিকতার আইনটা ঢুকাতে হবে, যে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে 5 বছর পড়লো ওর মধ্যে একটা চ্যাপ্টারই রাখতে হবে যে নৈতিকভাবে, আপনাদের তো এমনি মনে হয় ডাক্তারদের ওথই আছে যে আপনি এর বাইরে যাইতে পারবেন না। তো এই জিনিসগুলো আসলে নৈতিকভাবে প্রত্যেকটা সাংবাদিকদেরও আছে, তাই সাংবাদিকদেরও আছে। তো সব অপসাংবাদিক আছে, কিছু ডাক্তার আছে, রোগী আছে, এদের কারণে আসলে আমরা মেস হয়ে আছি আর কি। এখানে যে জায়গাটা কনফ্লিক্টিং, যে একজন চিকিৎসককে বলা হচ্ছে রোগীর তথ্য গোপন করতে হবে, এটি কোথাও বলা যাবে না। এদিকে আবার দেখা যাচ্ছে যে সাংবাদিকতার কারণেই হোক বা রোগীর তথ্য লিক হয়ে যাচ্ছে, সেটা যে মাধ্যমেই হোক বা যার কারণেই হোক না কেন। তাহলে এই যে একটা দ্বান্দ্বিক অবস্থান, এই জায়গায় চিকিৎসকদের অধিকার কিভাবে সুরক্ষা পেতে পারে? চিকিৎসকদের অধিকার আইনের মাধ্যমে তো সুরক্ষা পেতেই পারে, যদি আইন হয়ে যায়। যদি আইনটা হয়ে যায় তখন তো সে দেখাতে পারবে। একটা সাংবাদিক আসলো, যে যেমন পুলিশ যদি আপনাকে ধরতে আসে, আপনি বলবেন যে 54 ধারায় যে ধরতে আসছেন আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্টটা কোথায়। সেরকম আপনি যে আপনার সম্পর্কে কিছু লিখতে আসছে, আপনার কাছে কোনো তথ্য নিতে আসছে, কার অনুমতি নিয়ে আপনি আমার কাছে তথ্য নিতে আসছেন? আপনি যদি একটা জেনারেল নলেজ পাবলিক হন, আপনি একটা সাংবাদিক তথ্য চাইলে আর আপনি দিয়ে দিলেন, এটা তো হইতে পারে না। সে তো কোনো একটা কাজে রিসার্চ করতেছে বা কিছুতে লিখতেছে, তাকে কে অনুমতি দিল যে একজন ডাক্তারের কাছ থেকে অমুকের ব্যাপারে এই তথ্যটা নিতে হবে? এটা কি কোনো আইনে আছে? যদি আইনে থাকে সেই আইনটা দেখাতে বলবেন। জি, তাহলে আমরা যে দেখতে পাই মাঝে মধ্যে যে একজন রোগী মামলা করলেন এবং একজন ডাক্তারকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল, অথচ প্রথমেই কিন্তু বলা ছিল বিএমডিসিতে যেতে হবে, সেখানে অভিযোগটি পর্যালোচনা হওয়ার কথা। তাহলে কোন কোন ক্ষেত্রে একজন রোগী মামলা করতে পারেন যেখান থেকে তাকে আসলে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া যায় একজন চিকিৎসককে? এই বিষয়টি আসলে কি কোনো ভুল হচ্ছে কিনা কোথাও? আসলে অ্যারেস্ট তো করাই যাবে না, এটাই আইন হওয়া উচিত। একজন ডাক্তারকে বিএমডিসির অনুমতি ছাড়া, বিএমডিসিকে জানানো ছাড়া অ্যারেস্ট করাই যাবে না। এইটা হচ্ছে আইন হলে তো সব সমান, আইন হতে হবে। আইন নাই দেখেই এটা হচ্ছে, যে জোর যার মূল্য তার। তো আইনটা যদি হয়ে যায় তাহলে তার কেউ কাউকে এভাবে হ্যারাস করতে পারবে না। একটা আইন ইমিডিয়েটলি হওয়া উচিত। কিন্তু বাংলাদেশে যে পুরনো আইনগুলো রয়েছে, যে পেনাল কোডের যে আইনগুলো রয়েছে বা বিএমডিসি যে আইনগুলো, সেখানে কিন্তু সাধারণ একটি নির্দেশনা আছে একজন চিকিৎসককে উইদাউট, বললাম দায় মুক্তির ব্যাপারটাই তো আছে এখানে। জি, তাহলে সেই আইনটি কি যথেষ্ট নয় একজন চিকিৎসককে সুরক্ষা দেওয়ার জন্য? না, আমার মনে হয় না যথেষ্ট। কারণ এখন যেমন মনে করেন কিছুদিন আগে যেটা হলো, যে একজন ডক্টর আপনার নর্মাল ডেলিভারি করাবে দেখে একজন রোগী সেই কত দূর থেকে আসছে এবং পরে মারা গেছেন, এবং সেই ডক্টরকে নিয়ে। আমার কথা হলো যে আমি 2টা সন্তানের মা, আমার 2টাই নর্মাল ডেলিভারি, এবং অ্যাট দ্য এজ অফ 28 ফার্স্ট বেবি ডেলিভারি করেছে, এবং 30 অ্যাট দ্য এজ অফ 30 সেকেন্ড বেবি ডেলিভারি করেছি। তো আমার কাছে মনে হয়েছে যে আপনার একটা মা যখন ডেলিভারি করতে চায়, তুমি তো নিয়ারেস্ট ক্লিনিকে যাবা, হসপিটালে যাবা, তোমার সব পরীক্ষা করাবা, তোমার যদি সব নর্মাল থাকে স্বাভাবিকভাবে প্রসব হবে। এত দায় বাংলাদেশের গ্রামে গ্রামে গঞ্জে, মানে আমাদের লেভেলে যারা আমরা বাচ্চা কাচ্চা, আমরা তো কেউ সিজারিয়ান হই নাই। তো তখন যদি নর্মাল ডেলিভারি হতো, এখন কেন নয়? আসলে সিজারিয়ানটা তো একটা আপৎকালীন কাজ। তো আপনার মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু কমানোর জন্য সিজারিয়ানটা দরকার, যে আমার বাচ্চা হবে কিন্তু এত কমপ্লিকেশন আছে, ঠিক আছে সিজার করে বের করে ফেলে, মাও বাঁচলো শিশুও বাঁচলো। এখন আপনি সিজার করার জন্য অত দূর থেকে জার্নিতেই তো আপনার অসুখ, বাচ্চা মরে যাওয়ার কথা, স্টিল বার্থ হওয়ার কথা। আমি মাফ করুক, আমি চাই না এরকম কথা বলতে, কিন্তু আমার কথা হচ্ছে যে সবাইকে সচেতন হতে হবে। ধন্যবাদ, খুব চমৎকারভাবে বলছিলেন। তাহলে চিকিৎসায় ভুল হয়েছে বা চিকিৎসায় অবহেলা হয়েছে, এই যে বিষয়টি একজন রোগী ক্লেম করলেন, একজন চিকিৎসক এটিকে অস্বীকার করলেন, তাহলে আসলে এটি নির্ধারণ করার দায়িত্ব কার? যে কারা এটিকে নির্ধারণ করবেন যে চিকিৎসায় অবহেলা হয়েছে? নির্ধারণের তো কিছু নাই। আমি মনে করছি আমি একজন সচেতন ব্যক্তি, আমার বাচ্চাকে আপনি হ্যান্ডেল করেছেন, আমার বাচ্চাকে মুসলমানি করার সময় আপনি অ্যানেস্থেশিয়া বেশি দিয়েছেন, আমি বুঝতে পারছি, এবং তার কারণে আমার বাচ্চা মারা গেছে। সো যে অ্যানেস্থেসিস্ট, যে ওটার সাথে ডাক্তার ছিল, এরা দায়ী, এটা তো আমি বুঝতে পারছি একজন শিক্ষিত মানুষ হিসাবে, পিতা হিসাবে, মাতা হিসাবে। আমার সন্তান মুসলমানি করতে গিয়ে মারা যায়, এটা কোন ধরনের কথা? তো এটার জন্য আবার কাকে দায়ী করব? আমি কমপ্লেন করব, যে কোর্টে যাব আমি, যে দিস আর দ্য থিংস হ্যাপেন্ড উইথ মি, এবং এই যে ডকুমেন্টস, আমার বাচ্চা গেল, সুস্থ বাচ্চা ভিতরে ঢুকলো, বেরোলো মৃত বাচ্চা। তাহলে আপনি এটা তো আমি যথেষ্ট, তো আমি আর কার কাছে যাবো? আমি ক্ষতিগ্রস্ত, একজন রোগী যদি মনে করেন আমি ক্ষতিগ্রস্ত, সুতরাং আমি যাব। আমার আশেপাশে তো কেউ জানে না,
আমার কাছে ডকুমেন্টস আছে, আমার কাছে কাগজপত্র আছে, আমি জানি কি হলো, আমি ডিটেল গিয়ে আমি একজন আইনজীবীর সাথে দেখা করব, আইনজীবীকে বলবো, কারণ যেহেতু কোনো আইন নাই সেই আইনজীবী ডিসাইড করবে এখন কি করা যায়। কারণ সেই আইনজীবী হয়তো ক্ষতিপূরণের মামলা করতে পারে, রিট করতে পারে। কিছু উদাহরণ কি আমাদেরকে দিবেন যে এই ধরনের কি কি ঘটনা ঘটেছে আমাদের? এই যে আমি যেগুলো বলে গেলাম, একটা প্রেগনেন্ট ওয়েমেন নিয়ে একটা গন্ডগোল হলো, এই যে বাচ্চা নিয়ে যেটা বললাম অ্যানেস্থেসিয়া দিতে গিয়ে বাচ্চাটা মারা গেল, এগুলো তো আসলে খুবই প্যাথেটিক, এগুলি তো হওয়া উচিত না। আমার সাথে একজন ভদ্রলোক আছে আর্কিটেক্ট, তার মেয়ে অহনা ছিল, যারটা নিয়েই আমরা রিসার্চ করেছিলাম। তো একটা হসপিটাল, আমি এখন নাম বলতে চাচ্ছি না, তো সেই হসপিটালে সে বাচ্চাকে যখন তারই পরিচিত লোক দেখাচ্ছে, সে এমন এমন মেডিসিন দিয়েছে বাচ্চাটা আরো খারাপের দিকে গেছে। এবং ব্যাংককে নিয়ে গিয়ে টেস্ট করিয়ে যখন বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছে, ব্যাংককের ডক্টররা বলছে যা ড্যামেজ করার ডক্টররা আপনাদের করে দিয়েছে, সো বাঁচাতে পারেনি। এইটা তো অনেক বড় ড্যামেজ ছিল। একটা বাচ্চা মেয়ে সর্দি কাশি ঠান্ডা মাথা জ্বর মানে মাথা ব্যথা নিয়ে গিয়ে সে একদম মারাই গেল ভুল চিকিৎসার কারণে। তো এগুলি হয়েছে, সে কম্পেনসেশন পেয়েছে, সে মামলা চলছে চলমান, হসপিটাল কম্পেনসেশন দিয়েছে। তারপরে আরো আগে আমি যখন নতুন 2010 সুপ্রিম কোর্টে জয়েন করেছে, তখন আমাদের ওখানে একজন স্যালাইনের একজন প্রফেসর, তার পাতলা পায়খানা হচ্ছিল, সে আসছে ট্রিটমেন্ট নিতে, তাকে অবহেলা করার কারণে সে মারা গেছে। তখনই সেই সময়ে আমি দেখেছি 50 লাখ টাকা দিতে হয়েছিল। আমি বলবো না কোন হসপিটাল, একটা হাসপাতাল দিয়েছিল। আপনি যদি মেডিকেল সেক্টর থাকেন আপনি জানার কথা, সে 2010-এর দিকের কথা। তো কম্পেনসেশনটা বাইরে দিলে নেগোসিয়েট করে ওইটা বেশি ভালো। আইন মানে মামলা মোকদ্দমার মধ্যে দিয়ে গেলে অনেক লেন্দি হয়, মানে অনেক রকম হয়, লেন্দি হয়, মানে এত লেন্দি প্রসেস তো আসলে কারোরই কাম্য নয়। একজন রোগী অভিযোগ করলেন যে তার চিকিৎসায় অবহেলা হয়েছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে একজন আসলে দায়মুক্তি পেতে পারেন, যে আসলে যদিও সন্দেহ করা হচ্ছে যে চিকিৎসায় অবহেলা করা হচ্ছে, কিন্তু এমনকি কোনো সেক্টর রয়েছে বা ক্ষেত্র রয়েছে, যেমন ইমার্জেন্সির কথা বলা হয়, তাহলে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আসলে একজন চিকিৎসক দায়মুক্তি পেতে পারেন? হ্যাঁ, আপনার তো বিএমডিসিতে যখন দিবে, বিএমডিসিতে তো বলাই আছে যে কোন 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 ক্রাইটেরিয়া ফলো করতে হবে। একটা রোগী যখন যে প্রবলেমটা নিয়ে ঢুকবে হাসপাতালে, সেটা আপনি উপজেলা কমপ্লেক্সে বলেন, ঢাকা মেডিকেল কলেজে বলেন, তো একটা রোগীকে ইন্টার্ন ডাক্তারকে তো 1 বছর চিকিৎসা সম্বন্ধে ট্রেনিংই দেওয়া হয়, এটা হইলে এটা করবা, এটা হইলে এটা করবা, এটা হইলে এটা করবা। ওইটা করতে গিয়ে রোগীটা মারা গেছে। এখন রোগী মনে করতেছে, রোগীর আত্মীয় মনে করতেছে যে এই ছেলেটা তো মেরে ফেললো। ছেলেটাকে তো ট্রেনিংই দেওয়া হয়েছে 1 বছর ধরে, যে একজন রোগী এই ঢুকলে এই ওষুধটা দিবা, ইঞ্জেকশনটা দিবা, এইভাবে ট্রিটমেন্টটা করবা। তো এটা ওরা তো জরুরি অবস্থায় আসে। তো এই সময় যদি এখন ডাক্তারের কাছে যখন কাগজটা যাবে যে এই রোগী বলতেছে এই কথা, তখন তো ডাক্তারই ডিসাইড করতে পারবে, যারা বিশেষজ্ঞ, যে না আমার ছেলেটা ঠিকই করছে, তোমার রোগী অসুস্থ ছিল বেশি, জরুরি অবস্থায় আসছে, তাকে বাঁচানো যায় নাই, আমাদের ডক্টররা চেষ্টা করছে সাধ্যমতো। কিন্তু অবহেলা থাকলে সেটাও বোঝা যাবে। আমরা বিগত সময় বেশ কিছু চিকিৎসায় অবহেলার ঘটনা দেখেছি, আপনি যেরকমটা বলছিলেন পত্রিকায় রিপোর্ট হয়েছে, এবং এটা নিয়ে আইন করার প্রসেসটাও জারি রয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন, এটি দীর্ঘদিন থেকে ড্রাফট অবস্থায় পড়ে আছে। এই আইনটি দীর্ঘসূত্রিতার কারণ কি বলে মনে করেন? আপনার আইন কমিশনে যারা আইন রচনা করেন তারা হচ্ছে জুডিশিয়ারি থেকে আসেন। একজন জুডিশিয়ারি লোক তো মিনিস্ট্রিতে যেয়ে পড়ে থাকবে না। মিনিস্ট্রিতে যারা আছে তাদের বাংলাদেশের জনগণের প্রতি, আইন সেবার প্রতি, এবং এই যে একটা চিকিৎসা অবহেলা নিয়ে একটা আইন হওয়া উচিত, এটার প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। ইমিডিয়েটলি একটা আইন তৈরি করতে হবে যেটাতে রোগী সুরক্ষা হয়, ডাক্তার সুরক্ষা হয় এবং প্রতিষ্ঠান সুরক্ষা হয়। কারণ এই আইনটা না করা পর্যন্ত এই যে স্ক্যাটারডলি যে এক একজন এক একভাবে কোনো আইন ছাড়া একজন আইনজীবীর কাছে যাচ্ছে এবং সেই আইনজীবী তাকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছে, দেওয়ানি মোকদ্দমা করছে, ভোক্তা অধিকার আইন অনুযায়ী কাজ করছে কিংবা রিট করছে, এগুলি তাহলে বন্ধ হবে। কারণ আইন অনুযায়ী চলবে সবাই, একজন রোগী, একজন প্রতিষ্ঠান এবং একজন ডাক্তার। হ্যাঁ, ডাক্তার মানে শুধু যে ডাক্তার দ্বারাই হচ্ছে, একদম পুরো স্বাস্থ্যসেবা দানকারী সবাই। জি, আপনি দীর্ঘদিন ল কমিশনে ছিলেন এবং মেডিকেল নেগলিজেন্স নিয়ে কাজ করেছেন, বই লিখেছেন। তো এই জায়গাটা স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন, এই আইনে আসলে আরো কি কি সংশোধনী প্রয়োজন বা কি কি সংযোজন বিয়োজন প্রয়োজন বলে মনে করেন? আমার কাছে মনে হয়েছে যে আপনার ডাক্তারদের কাছ থেকে তো আমরা 14টা প্রশ্নের ভিত্তিতে সারা বাংলাদেশ থেকে আমাদেরকে ডাক্তাররা উত্তর পাঠিয়েছিল। তো আমার যতদূর মনে পড়ে ডাক্তাররা বলেছিল যে এই অবহেলা এবং এসব কমে আসবে যদি বাংলাদেশে রেজিস্টার্ড ডাক্তার ছাড়া
ওই যে চিকিৎসক যারা না, যারা রেজিস্টার্ড ডাক্তার ছাড়া মেডিসিন দিবে না ফার্মেসিতে, শুধু যেটা ওরাল থেরাপি ড্রাগ যেগুলা বেসিক, যেটা প্যারাসিটামল, এই টাইপ ওটিসি যেটা, এটা ছাড়া রেজিস্টার্ড ডক্টরদের প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসিতে ওষুধ বিক্রি হবে না যদি এটা করে। দ্বিতীয় হচ্ছে যে রোগীদেরকে ছোটোখাটো অসুখ বিসুখের জন্য এমবিবিএস ডাক্তারই যথেষ্ট। রেফারেল সিস্টেম এমনভাবে চালু রাখা যে কমপ্লিকেটেড ডক্টর রোগী আসলেই যেন রেফারেল সিস্টেম করে তার কাছে পৌঁছে দেওয়া যায়, সেই ডক্টর যেন তাকে হ্যান্ডেল করে, তাহলে আমাদের অবহেলার পরিমাণ কমে যাবে। অ্যান্ড দেন থার্ড, যেই ডক্টররা ফর এক্সাম্পল সার্জারিতে ব্যস্ত সার্জন, তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় না নিয়ে আসা। কারণ তারা একজন সার্জন 1 ঘন্টা একটা সার্জারি করতে পারে, একজন মানুষকে বাঁচাতে পারে। সেখানে যদি সে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে গিয়ে যদি ঘন্টা 9টা 5টা অফিস করে, সে রাত্রেবেলায় কি করবে? মানে এটা তো সে এক্সস্টেড হয়ে যায়। সো এরকম কিছু আছে যেগুলা করলে এমনিতেই চিকিৎসার অবহেলাটা কমে আসবে এবং রোগীদেরকে সচেতন করা উচিত। আপনার সিএইসিপি যেগুলো গভর্নমেন্ট করেছে, এর মাধ্যমে গ্রামের মানুষ অনেক সচেতন। প্রিভেন্টিভ যে মেথডগুলো আছে এগুলো সম্পর্কে সচেতন করতে হবে। আমি তো চাই প্রতিটা কথা মসজিদে বলা হোক, খুতবায় বলা হোক, ছোট ছোট বিষয়, সেটা খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য নিয়ে এইসব নিয়ে যদি একটু 2-3 মিনিটও রাখে, কত মানুষ সচেতন হয়ে যায়। কারণ গ্রামে গঞ্জের মসজিদে তো অনেকেই আসে, এই জন্য মসজিদের ইমামদেরকে ট্রেনিং দেওয়া উচিত এসব ব্যাপারে, যে আপনি এভাবে একটু সচেতন করবেন। এগুলো বেসিক জিনিস, এগুলা যে কোনো মানুষে বুঝবে। এগুলি একদম ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতন করা, তাদের মাধ্যমে জনগণকে সচেতন করা। কারণ বাংলাদেশে কত % মানুষ অশিক্ষিত, তাদেরকে তো আপনি এরকম বলতে পারেন না যে আপনি বইয়ে লেখা আছে পড়ে দেখেন, তাদেরকে তো আপনার বলতে হবে এবং তাদের কাছে পৌঁছাতে হবে মেসেজগুলো, এবং তারাই বেশি অসুস্থ হয়। জি, বাংলাদেশে অনেকগুলো কথা আছে, তার মধ্যে একটি হলো যে কঠোর আইন প্রণয়ন করা। তাহলে একটি কঠোর আইন যদি প্রণয়ন করা হয় এবং চিকিৎসকগণ যদি একজন মুমূর্ষু রোগীকে বা যার জরুরি চিকিৎসা প্রয়োজন, যার মৃত্যু হতে পারে এরকম আশঙ্কা আছে, তাহলে উনি যদি সেকি হন, তাহলে এই ক্ষেত্রে যে সমস্যা হতে পারে, এটি থেকে উত্তরণের উপায় কি? কঠোর আইন প্রণয়নের কথা তো আমি কোনোদিনও শুনি নাই। আপনার সব সময় আমরা বলে আসতেছি রোগী বান্ধব ব্যবস্থা থাকতে হবে, ডাক্তার বান্ধব হতে হবে, প্রত্যেকটা আইন সেই বান্ধব হতে হবে। কারণ একজন যদি ফ্রেন্ডলি ল না হয়, তাহলে তো অ্যাড্রেস করা খুবই টাফ হয়ে যাবে। আর আমরা সবাই সচেতন হতে যদি চেষ্টা করি, অর্ধেক রোগ এমনিই কমে যাবে। হ্যাঁ, কিছু যেমন আমরা পাবলিক হেলথের মানুষ, আমরা তো 1-to-1 ডিসকাশন করি না। হাত ধোয়ার কথা আমরা জনসমাজে 15-20 জন মহিলা নিয়ে বসে বলি যে তুমি ভালো করে হাত ধোবা, তোমার বাচ্চাকে ভালো করে হাত ধোয়াবা, হাত ধোয়াইলে অর্ধেক হ্যান্ড ওয়াশের মাধ্যমে তোমার অর্ধেক রোগ জীবাণু তোমার হাত থেকে সরে যায় এবং তুমি অর্ধেক রোগমুক্ত থাকো। গাছের ফল নিজের মনে করে না ধুয়ে খেও না, নিপা ভাইরাসটা ছড়াই হচ্ছে গাছের ফলের মধ্যে দিয়ে। সো তুমি এইসব যদি বলেন না, ওরা বুঝে। বাচ্চার ভালো হবে এমন কথা বলে যদি মাকে বলেন, মা জান দিয়ে দিবে সেই কাজটা করার জন্য। জি, ধন্যবাদ। বাংলাদেশে বলা হয়ে থাকে যে চিকিৎসক এবং রোগীদের মধ্যে আস্থার সংকট আছে এবং এর ফলে অনেক রোগী দেশের বাইরে চলে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে কি কৌশল অবলম্বন করলে চিকিৎসক এবং রোগীদের মধ্যে যে আস্থার সংকট আছে তা দূর হবে? একটা ভালো হসপিটাল, ভালো ডাক্তার, মানুষ যত দূরেই থাকুক সেখানে কিন্তু চলে যায়, বাসার কাছে ডাক্তারটার কাছেও যায় না। একটা ডাক্তার যখন পপুলার হয় তার ব্যবহার দ্বারা, তার কাজের দ্বারা, তখন যখন একজন জানে যে অমুক ডাক্তারটা ভালো, সে তার পরিবারের সবাই তাকে কভার করার চেষ্টা করে, তার কাছে যাওয়ার চেষ্টা করে। তো আসলে আস্থার সংকট তো থাকেই, কারণ আসলে ওই যে বললাম বিহেভিয়ারটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, একটা মানুষ যদি ভালো বিহেভিয়ার পায়, তখন সে গিয়ে বলে, একটা লিখলো যে আমি অমুক ডাক্তার খুঁজতেছি, প্রথমে লেখো ওই ডাক্তারটার ব্যবহার ভালো, ওই জায়গায় যাও। সো ডাক্তারদের ব্যবহারটা ভালো করতে হবে, আর রোগীরা খুঁজে নিবে ওর কোথায়, রোগীর কোনখানে গেলে ওর ট্রিটমেন্ট হবে, রোগী খুঁজে নিবে। রোগী তার নিজের পয়সা খরচ করে যখন ট্রিটমেন্টে যাবে, এটা তো তারই দায় যে সে কত ভালো ডাক্তারের কাছে যাবে। আর আমার কাছে মনে হয় যে প্রাইভেট হসপিটালগুলো অত্যন্ত কি বলবো, মানে প্রাইভেট হসপিটালগুলো তারা 5 স্টার 6 স্টার 7 স্টার হোটেলের মতো করে এগুলি রোগীদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার একটা ফন্দি ফিকির, একটা স্বাস্থ্যসেবা যাওয়ার জন্য এইরকম না করে স্বাস্থ্য সেবায় মনোযোগ দেওয়া উচিত, যে আরেকটু কম খরচে কত ভালো চিকিৎসা। কারণ করোনাকালীন সময়ে আমাদের স্বাস্থ্যসেবা বাংলাদেশের ভিতরে হয়নি, কতজন ইন্ডিয়ায় গেছে, কতজন চায়নায় গেছে, কতজন ব্যাংককে গেছে, কতজন সিঙ্গাপুরে গেছে, বাংলাদেশেই কিন্তু ট্রিটমেন্ট হয়েছে। সো আমাদের ডাক্তাররা আমাদের বাংলাদেশটা একটা
পাবলিক ল্যাবরেটরি, এত রোগী কোথাও পাওয়া যাবে না। আমাদের ডাক্তাররা যে এক্সপার্ট, তাদের মতো এক্সপার্ট আর কেউ নাই। সুতরাং তাদেরকে আদর করতে হবে, যত্ন করতে হবে, সমীহ করতে হবে, তাদের কাছ থেকে আদায় করে নিতে হবে ভালোবাসা। তো এইটা যদি আপনি ভালো বেনিফিট না দেন, ভালো ভাতা না দেন, তাহলে কিভাবে কাজ করবে? মানুষের আসলে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা ফাইন্যান্সিয়াল স্যাটিসফ্যাকশনের উপরে ডিপেন্ড করে অনেকখানি। তো এই জিনিসগুলো আসলে যখন সরকারের সাথে কাজ করেন, সরকারের এই জিনিসটা দেখা উচিত। আর প্রাইভেট সেক্টর যেন অতিমাত্রায় বেড়ে না যায়, সেটাও সরকারের দেখা উচিত। ছাত্র জনতার বিপ্লবের পরে যখন নতুন সরকার গঠিত হলো, তখন অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে। এদের মধ্যে স্বাস্থ্য খাত অন্তর্ভুক্ত। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠিত হয়েছিল এবং তারা সম্প্রতি একটি প্রতিবেদনে জমা দিয়েছে। সেখানে তার নতুন 7টি আইনের কথা বলেছে। এদের মধ্যে একটি আইন হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইন। তো আপনি একজন আইনজীবী এবং মেডিকেল নেগলিজেন্সে দীর্ঘদিন থেকে কাজ করছেন, আপনি কি মনে করেন যে এই আইনটি ঠিক আছে? বা এখানে আসলে যে যতগুলো আইনের কথা তখন আমরা আলাপ করলাম, বিএমডিসির কথা কিংবা অন্যান্য যে আইনের কথা বলা হলাম, এবং আপনি বলছিলেন সেখানে একটি গ্যাপ রয়ে গেছে, সেখানে সুস্পষ্ট কথা অনেক জায়গাতেই নেই, ফলে রোগী এবং চিকিৎসক উভয়ই বঞ্চিত হচ্ছেন, উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাহলে এই জায়গাটা আসলে কি করণীয় আছে? আসলে আমি যারা এই সংস্কার কমিশনে ছিলেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ দিচ্ছি যে তারা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এইভাবে এগিয়ে গেছেন। এবং আমি আশা করব তারা যত তাড়াতাড়ি সম্ভব আইনটা যেন বাস্তবায়ন হয় সেটা করার। কারণ একবার যখন বাস্তবায়ন হয়ে যাবে আইনটা, পরে প্রয়োজন অনুযায়ী যদি অ্যামেন্ডমেন্ট করা লাগে করা যাবে, কিন্তু আইনটা হয়ে যাওয়া খুবই জরুরি, বিশেষ করে স্বাস্থ্য সুরক্ষা আইনটা। আমরা মেডিকেল নেগলিজেন্স নিয়ে কথা বলছিলাম যে আইনের অনেকগুলো জায়গায় এখনও অনেক কাজ করা প্রয়োজন। আমাদের আইনজীবী যারা রয়েছেন, বিজ্ঞ আইনজীবী যারা রয়েছেন, তারা এটি নিয়ে কীভাবে কাজ করেন? তারা কি নিয়ে রিসার্চ করছেন কিনা, বা সেটা বাংলাদেশের অগ্রগতি কেমন? হ্যাঁ, আমি তো আসলে আইন কমিশনেই ছিলাম। আমি যখন আইনজীবী হিসেবে জয়েন করলাম, তখন কিছুদিন আমি যখন আইন কমিশনে ছিলাম, আমি টোটালি আইন কমিশনেই ছিলাম। তো 2015 সাল থেকে আমি সুপ্রিম কোর্টে নিয়মিত হয়েছি। তো তারপর থেকে আমার যাওয়াটা একটু কমে গেছে। তো আমি দেখেছি অনেকেই কাজ করছে। যদি আপনি জানতে চান কারা, আমি বলবো রাশনা ইমাম করছে, শিশির ভাই করছে, তো অনেকেই রিসার্চ করছে এবং মেডিকেল নেগলিজেন্স নিয়ে কাজ করছে। তো আর আমি তো একদম হয় কি যে আমি যেহেতু সরকারের সাথে কাজ করেছি সেই 99 থেকে আমি ইউনিসেফে কাজ করছি এবং তখন থেকে আমি ফান্ডিং এজেন্সি ছিলাম। আমার সরকারের সাথেই কাজ করতে হয়েছে। ইপিআইএ বলেন, তারপরে হচ্ছে গিয়ে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন প্রোগ্রামে, ফর্টিফিকেশন, সাপ্লিমেন্টেশন অ্যান্ড ডায়েটারি ডাইভার্সিফিকেশন নিয়ে কাজ করেছি। তো তখন থেকেই কাজ করে আসছি। তো আমি আসলে কখনোই আজ পর্যন্ত কি বলে যে রিড করা সেটা করি নাই। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আমার কাছে মনে হয়েছে যে আমাকে একজন বলেছে যে তুমি যদি কোনো কাজ করতে চাও সবসময় সরকারের সাথে করবা, কারণ সরকার পাবলিককে নিয়ে ডিল করে। তো তুমি যদি কন্ট্রিবিউট করতে চাও ফর দ্য বেনিফিট অফ দ্য পাবলিক, ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট। সো আমি ওনাদের বিরুদ্ধে কখনোই পিআইএল করতে যাই নাই আজ পর্যন্ত। যদিও আপনার সিজারিয়ান নিয়ে পিআইএল হয়েছে, সেফ মাদারহুড নিয়ে পিআইএল হয়েছে, ব্রেস্ট ফিডিং নিয়ে পিআইএল হয়েছে, আমি শুধু দেখে যাচ্ছি। এগুলো নিয়ে আমি প্রত্যক্ষভাবে কাজ করছি গত 22 বছর ধরে। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আপনি কি আমাদেরকে বলবেন মেডিকেল নেগলিজেন্স থেকে আমরা বেঁচে থাকার জন্য একজন চিকিৎসক এবং একজন রোগীর কি কি করণীয় আছে? আমি তো একটা কথা বললাম যে আমরা আসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যদি আমরা মসজিদের ইমামদেরকে যদি একটু ট্রেনিং দেওয়াই। ছোট্ট ছোট্ট কথা, ইমাম সাহেব যদি খুতবার সময় শুক্রবার দিন সবাইকে ড্রেস করেন, একটু বলেন যে আপনারা যারা রোগী আছেন তারা ডাক্তারদের প্রতি সহানুভূতিশীল হবেন। তারা একজন ডাক্তার, আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য 18,000 ডাক্তারও নাই। তো এই ডাক্তার, এত অপ্রতুল ডাক্তার আর এত জনগোষ্ঠী, এইটাকে সমন্বয় করে চলতে হলে প্রত্যেকের সাথে প্রত্যেকের সহানুভূতিশীল আচরণ করতে হবে। সহমর্মিতা, নৈতিকতা, এই দুইটা জিনিস থাকতে হবে। তাহলে আমার মনে হয় আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো। কারণ আসলে সাধারণত অন্যান্য জায়গায় স্ট্যান্ডার্ড রোগী দেখার প্রসিজিওর হচ্ছে 20 জন 22 জন। আমাদের রোগীরা 100-150 জন করে দেখে উপজেলা হাসপাতালে। একজন ডাক্তার, একটা ছোট মানুষ, 30-32 বছর বয়সে পোস্টিং হয়, সে যদি এরকম 150-200 রোগী বসে থাকে তার মাথা তো এখানেই খারাপ হয়ে যাওয়ার কথা। এই সমস্ত পার হয়ে এসে সে একটা ডাক্তার হয়। তো এই জিনিসগুলো বুঝতে হবে, বোঝাতে হবে। আর অনেক রোগী আছেন যারা অনেক সুচতুর, অনেক চালাক। আমার রিসার্চে উঠে এসেছে 3 জন মিলে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে আসে, দামি দামি ওষুধগুলো নিয়ে যায় এবং পরে বাজারে বিক্রি করে খেয়ে মানে ওই টাকাটা নিয়ে চলে যায়। তো দ্যাট ইজ টু ব্যাড। এগুলি থাকে, এটা থাকবেই। এগুলিকে আসলে মনিটরিং এর মাধ্যমে ঠিক করতে হবে সবকিছু। জি, আমার আপনার সর্বশেষ প্রশ্ন যে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার যে অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের আইনের মাধ্যমে এবং আলাদাভাবে আউট অফ কোর্ট
সর্বোচ্চ জরিমানার বিষয়টি আপনি কিরকম দেখেছেন বা সর্বোচ্চ শাস্তির বিষয়টি কেমন হয়েছে? আমি তো দেখেছি যে কয়েক কোটি টাকা করে 3-4-5 কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ চাওয়া হয় একজন ডাক্তারের এগেনস্টে। রিসেন্টলি একজন ডাক্তারের 5 বছরের বোধহয় লাইসেন্সটা স্থগিত করে রাখা হলো। তো একজন ডাক্তারকে তার পেশা থেকে বঞ্চিত করা, এটা আসলে সে মানে আমি চাই না, কারণ একজন ডাক্তার হতে হলে তাকে অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে ডাক্তার হতে হয়। তো কম্পেনসেশনটা অনেক ভালো ব্যাপার, কম্পেনসেশন দিয়ে যদি সে মুক্ত থাকতে পারে সেটাই করা উচিত। আর যদি খুব গুরুতর অভিযোগ হয় তাহলে তো আসলে মানে তার লাইসেন্সটাই ক্যান্সেল করে দেওয়া উচিত। যে একবার করবে এরকম কাজ সে তো বহুবারই করবে। টাকার বিনিময়ে যদি সে কোনো কাজ করে বা সে এমন একটা কাজ করলো যেটা গুরুতর অন্যায়, আপনার ওথের মধ্যেই পড়ে না মেডিকেল ডাক্তার হিসেবে, এমন একটা কাজ করলো তার ডাক্তার থাকার কোনো দরকার নাই, সে ওই কাজই করুক। জি। আর আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির বিষয়ে যেটি বলছিলেন এটি হলো একটি দেখলাম আমরা যে তাকে লাইসেন্স স্থগিত করা হলো 5 বছরের জন্য। আর যেটি আপনারা করছেন, অনেকেই করছেন যে আউট অফ কোর্ট কম্পেনসেশনের মাধ্যমে, এটি সর্বোচ্চ জরিমানার কতটুকু নজির আছে? এটা আসলে ওইভাবে তো ডাক্তাররাও বলে না, আমরা যে আইনজীবী করে আমরা যদি থাকি প্রেজেন্ট তাহলে হয়তো জানতে পারি, কিন্তু আদারওয়াইজ তো যার মামলা শেষে ডিল করে। তো মানে কোটি টাকার নিচে কোনোটাই না, মানে একটা ডাক্তারের বিরুদ্ধে যখনই আপনার কোনো কম্পেনসেশনের মামলা যায় এটা মোর দেন কোটি টাকা, কারণ একটা জীবনের দাম তো আপনি টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। হ্যাঁ, তো এটা খুবই ডাক্তারদেরও সাবধান হওয়া উচিত। আর ওই যেটা আমি আপনাকে শুরুতেই বলেছিলাম যে যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তাদেরকে আরও সচেতন হওয়া উচিত, কারণ জমি জমা নিয়ে অনেকে আপনার কাছে রিপোর্ট চাবে, কাগজ চাবে, আপনি লিখে দিয়েন না, কারণ এটা যদি প্রমাণিত হয় তাহলে অনেক ওইটার একদম লেখা আছে মানসিক স্বাস্থ্য আইনে, কয় টাকা জরিমানা, কয় টাকার যাবজ্জীবন কারাদণ্ড নাকি কি ওইটা পুরো লেখা আছে। আমি যেটা আজকে খেয়াল করে আসতে পারিনি, আমি এই জন্য বলতে পারলাম না, বাট অনেক সাজাটা একটু ফলস সার্টিফিকেট দিতে একজন মানসিক রোগী হিসেবে ফলস সার্টিফিকেট দেওয়া হলে সেখানে গুরুতর শাস্তি বিধান আছে একজন ডাক্তারের বিরুদ্ধে। অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন, আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ এবং আপনি মেডিকেল নেগলিজেন্সে দীর্ঘদিন থেকে কাজ করছেন। আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, যেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত ভিড়ের মধ্যে এত ইয়ের মধ্যে এই টপিকটাকে ধারণ নিয়েছেন। আমার একটাই দুঃখ যে স্বাস্থ্য কমিশন, সংস্কার কমিশন আমাকে কেন ডাকলো না। আমি আইন কমিশনে নিবেদিতভাবে কাজ করে গিয়েছিলাম এই বিষয়টা নিয়ে, তো আমাকে ডাকলে হয়তো আমি আরও বেশি তথ্যবহুল, আমার এই বইটাই যথেষ্ট রিসার্চ বেস বুক যেহেতু এটা, তো এখানে অনেক বিষয় ছিল যেগুলো তারা দেখতে পারতো। তো যাই হোক, অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সম্মানিত আইনজীবী এবং বিশিষ্ট জনস্বাস্থ্য গবেষক অ্যাডভোকেট লুবনা ইয়াসমিনের সাথে। তিনি দীর্ঘদিন থেকে মেডিকেল নেগলিজেন্স নিয়ে কাজ করছিলেন, এমনকি এটি নিয়ে তার একটি বইও রয়েছে। বইটির নাম চিকিৎসায় অবহেলা, বাংলাদেশের চালচিত্র। 220টা এই বইতে আদ্যপান্ত উঠে এসেছে কীভাবে মেডিকেল নেগলিজেন্স হচ্ছে, কোন কোন জায়গায় মেডিকেল নেগলিজেন্স হচ্ছে এবং সেখান থেকে প্রতিকার উপায় বাকি রয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, একজন রোগী যখন চিকিৎসকের কাছে যান, তিনি যান আসলে রোগ মুক্তির জন্য, প্রতিকারের জন্য, একটি সুস্থ সুন্দর জীবনে ফিরে আসার জন্য, তার প্রিয়জনদের কাছে ফিরে আসার জন্য। কিন্তু কখনো কখনো বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে, মেডিকেল নেগলিজেন্স হতে পারে, কখনো কখনো ভুল বোঝাবুঝি হতে পারে। আমরা বাংলাদেশে একটি সুস্থ সুন্দর ভবিষ্যৎ চাই। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।